আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ইরান ইসরায়েলের স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যকর বললেন ট্রাম্প। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় চীন। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না ডিএমপি কমিশনার। বাংলাদেশকে $80 কোটি বাড়তি ঋণ দিচ্ছে আইএমএফ। আশুলিয়ায় 6 জনের লাশ পুরানো 16 জনের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। হজ পালন শেষে দেশে ফিরেছেন 48,108 হাজি। মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা মেয়ের। বিশ্ববাজারে কমেছে তেলের দাম, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে 39 জনকে পুশিন। আজ থেকে দেশে চালু হচ্ছে গুগল পে। ভারত যদি পানি না দেয় তাহলে পাকিস্তান যুদ্ধে যাবে, বিলওয়াল ভুট্টো। কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 7। এবং শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে এবং উভয় পক্ষকে একটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই ঘোষণা আসে। দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবাতে ইরানের সর্বশেষ ওই হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এর একটি পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। যোগ করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টা থেকে শুরু করে পর্যায়ক্রমে 24 ঘন্টার একটি প্রক্রিয়া হবে, যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। 12 ঘন্টা পর ইসরায়েলও একই পদক্ষেপ নেবে। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে কাজ করতে দেশটির সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছে। মঙ্গলবার চীনের বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে একথা জানান দেশটির কমিউনিস্ট পার্টি সিপিসি এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানজাও। চীন সফরের দ্বিতীয় দিনে বেলা 11টায় এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় বাণিজ্য অসমতা দূর করতে আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেই সাথে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান ঋণ কর্মসূচির 2 কিস্তির $134 কোটি 12টি $80 কোটি ছাড় করার অনুমোদনের সঙ্গে বাড়তি $80 কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে করে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়াবে $550 কোটি। গতকাল সোমবার ওয়াশিংটনে আইএমএফ এর নির্বাহী পর্ষদ এ অনুমোদন দেয়। আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএমএফ 2023 সালের 30 জানুয়ারি বাংলাদেশকে $470 কোটি ঋণ অনুমোদন করে। প্রথম 3 কিস্তি স্বাভাবিকভাবে দেওয়ার পর চতুর্থ কিস্তি আটকে যায়। এর পেছনে ছিল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং বিনিময় হার বাজার ভিত্তিক করতে দেরি হওয়া। দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়, যার ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পুরানোর ঘটনায় 16 জনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় গ্রেপ্তার 7 জনকে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিন তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা রয়েছে প্রসিকিউশনের। এদিন সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কমিশন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় প্রধান 3 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী মামুন। এর মধ্যে মামুন আছেন, বাকিরা পলাতক।
পবিত্র হজ পালন শেষে সোমবার দিবাগত রাত 2টা 59 পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 48,108 জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,006 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 43,795 জন রয়েছেন। মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজেল চালিত 3 হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পোস্ট অফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী রুবাইয়া খাতুন। মঙ্গলবার সকাল 8:30টার দিকে ভুল্লি থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে ভুল্লি থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেল চালিত 3 হুইলারে করে রওনা হন। পথে গাড়িটি ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং রুবাইয়াও গুরুতর আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের পতন দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় 4% কমে ব্যারেল প্রতি $68 নেমে এসেছে, যা গতকাল সোমবারের তুলনায় 7% পতনের ধারাবাহিকতা। বর্তমানে তেলের দাম 12 জুনের চেয়েও কম, যেদিন ইসরায়েল ইরানের উপর প্রথম হামলা চালিয়েছিল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পেয়ে এশিয়ার শেয়ার বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কোসপি এবং অস্ট্রেলিয়ার S&P ASX 200 সূচক সবে ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীরা আশাবাদী যে সংঘাতের অবসানে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হবে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 19 জনকে আটক করেছে 48 বিজিবি। মঙ্গলবার সিলেট 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনারিলা এলাকা দিয়ে 19 জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির অভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী ও 7 জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি। বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন। বিশ্বজুড়ে ব্যবহৃত এই আধুনিক লেনদেন সেবাটি দেশের বাজারে নিয়ে আসছে সিটি ব্যাংক, গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায়। এর মাধ্যমে গুগল পে এর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি পাচ্ছে সিটি ব্যাংক। প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেট তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুযোগ আরও বিস্তৃত হবে বলে জানা গেছে। সিন্ধু পানি চুক্তির অধীনে ভারত যদি ইসলামাবাদকে তার ন্যায্য পানির ভাগ থেকে বঞ্চিত করে তাহলে তার দেশ যুদ্ধে যাবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি একথা বলেছেন। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পরপরই ভারত 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, ঐতিহাসিক চুক্তিটি আর কখনো পুনরুদ্ধার করা হবে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক চুক্তির প্রতি শাহের অবজ্ঞার সমালোচনা করার 2 দিন পর ভুট্টোর মন্তব্য সামনে এলো। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এই হামলায় 352টি ড্রোন ও 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত 7 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার ভোর রাতে নারকীয় এই হামলা চালায় রাশিয়া। কিয়েভে সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাসেঙ্কো এক বিবৃতিতে জানান, রাজধানীতে আরেকটি বিশাল আক্রমণ। শত্রুর ড্রোন হয়তো একাধিক তরঙ্গে হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.2 থেকে 6.4
4-এর মধ্যে। ভূমিকম্পটি ভোরে আঘাত হানলেও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 7:28 ফিলিপাইনের পূর্ব উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.4, তবে তারা নিশ্চিত করেছে যে এতে সুনামির আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।